পর্ব ২। আমাদের নতুন জীবন শুরু হলো চট্টগ্রামে। ঢাকা থেকে গিয়ে উঠলাম আমাদের বন্ধু রেলওয়ে কর্মকর্তা খোকন ভাইয়ের বাড়িতে। বিশ্ববিদ্যালয়ের আবাসন পেতে ৩ মাস লাগলে এই পুরো সময়টা আমরা তাঁদের তত্ত্বাবধানেই ছিলাম। আনিসুজ্জামান ১৪ মাইল দূরের বিশ্ববিদ্যালয়ে যাওয়া আসা করত সেই শহর থেকে। জুনের শেষে যোগদানের ২.৫ মাস পর সেপ্টেম্বরের ১২ তারিখে আমাদের দ্বিতীয় সন্তান সুচির জন্ম হয়। আমাদের ডলি ফুপুর সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলাম। ওর জন্ম সেখানেই। এর কিছুদিন আগে আমার আম্মা ঢাকা থেকে গিয়েছিলেন আমাকে সাহায্য করার জন্য। তিনি আসায় খোকন ভাইয়ের বাসায় সবার স্থান সংকুলান হলো না। আমরা ভাগাভাগি করে থাকলাম উপরতলায় থাকা আমাদের আরেক বন্ধু মোজাম্মেল ভাইয়ের বাড়িতেও। অক্টোবরে কোনো এক সময় আমরা অবশেষে বিশ্ববিদ্যালয় দক্ষিণ ক্যাম্পাসে ১৭ নম্বর বাসা পেলে সেখানে চলে যাই। সুচির বয়স ১ মাস পেরোতেই আমার ভাই আজিজের বিয়ের আয়োজন শুরু হয়। আম্মা ঢাকায় চলে যান। ফলে পুরোপুরি এককভাবেই ২ মেয়ে নিয়ে নতুন সংসার শুরু করি আমি। কিছুদিন পরে আমরাও বিয়েতে অংশ নেবার উদ্দেশ্যে ২ মাসের সুচিকে নিয়ে ঢাকাতে পৌঁছে যাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ছিল অত্যন্ত শান্ত, পাহাড় পরিবেষ্টিত, তবে বৃষ্টি হতো অবিরাম। মানুষজন ছিল কম, দোকানপাট ছিল না তেমন, হাট বসত সপ্তাহে একদিন, তাও বিশ্ববিদ্যালয়ের বাইরে। গ্রামের হাটের সঙ্গেও পরিচিত হলাম সেই সময়। আনিসুজ্জামান বাজার করার মধ্যে শুধু গরুর গোশত কিনতে যেত, বাকি বাজার শহরে গিয়ে আমি করতাম। ওকে বললে সে সঙ্গী হতো ঠিকই, তবে আমি চাইতাম বাজার করে সময় নষ্ট না করে সে লেখালেখি সৃষ্টিশীল কিছু করুক। বছরখানেক বাদে একটা বড় বাসা বরাদ্দ পেলে আমরা ১১ নম্বর বাড়িতে গিয়ে উঠি। সেই সময় বা কিছু আগে পরে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে দক্ষিণ এশিয়ার সাহিত্য নিয়ে লেখার একটা প্রস্তাব আনিসুজ্জামানের কাছে এসেছিল। নতুন বিশ্ববিদ্যালয়ের ব্যস্ততা, ভারত থেকে বই আসায় নানা বিধিনিষেধ আরোপ, ক্রমাবনত রাজনৈতিক পরিস্থিতি, সর্বোপরি যুদ্ধ শুরু হওয়া, সব মিলিয়ে সেই লেখাটার দেওয়া হলো না। তবে একটা সংক্ষিপ্ত সার বোধহয় প্রকাশিত হয়েছিল, যদিও একটা বড় গর্বের অংশীদার হওয়া থেকে বঞ্চিত হয়েছিল আনিসুজ্জামান। এরই মধ্যে হয়ে গেল ৭০-এর ঘূর্ণিঝড়। বেশ কিছুদিন কাটালাম পানি বিদ্যুৎহীন অবস্থায়। তার পরপরই ৭০-এর নির্বাচন। আনিসুজ্জামান প্রিজাইডিং অফিসার হিসেবে কাজ করেছিল। মনে আছে, খুব ভয়ে ভয়ে সেই সময়টা কাটিয়েছিলাম। ৭১-এ পরিস্থিতি আরও খারাপ হলো, তবে দেশের সার্বিক অবস্থার খবর খুব কমই পাচ্ছিলাম আমরা চট্টগ্রামে বসে। মার্চের ২ তারিখে বাংলাদেশের পতাকা উঠল। ৬ তারিখ থেকে রেডিও পাকিস্তান ঢাকা না বলে ঢাকা বেতার কেন্দ্র বলা শুরু হলো। যুদ্ধ শুরুর ঠিক আগে ভাগে বেশ কবার আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শহরে যেতে হয়েছিল নানা কারণে। একবার গেলাম এক মৃত্যু সংবাদ পেয়ে, অন্যবার লালদিঘি ময়দানে কোনো এক সমাবেশে অংশ নিতে গিয়েছিল আনিসুজ্জামান। সেবারই খোকন ভাইয়ের ছেলে তীব্রর জন্মর খবর পেয়ে তাকে দেখতে গেলাম। তখনই বুঝতে পারছিলাম দেশের মধ্যে যাতায়াত কত কঠিন হয়ে উঠেছিল। পথে পথে ব্যারিকেড, আর্মির গাড়ির যত্রতত্র চলাফেরা। একবার আমাদের গাড়িকে আর্মির একটা ট্যাঙ্ক খুব খারাপভাবে ধাক্কা দিল। আমরা প্রতিবাদ করতে গেলে তারা উল্টো উর্দুতে বকাঝকা করল এবং বলল আমরা যে বেঁচে আছি তার জন্যই আমাদের খুশি থাকা উচিত। দোষ তাদের থাকলেও আমরা আর বেশি বাগবিদণ্ডায় জড়াতে চাইলাম না। এরই মধ্যে ব্যবসার কাজে আজিজ সপরিবারে চট্টগ্রামে এলে অতিথি হয়েছিল আমাদের বাড়িতে। স্ত্রী কন্যা নিয়ে তারাও তখন আটকা পড়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। যুদ্ধ শুরুর দিন ৫-এর মাথায় বাঙালির প্রাথমিক প্রতিরোধ ভেঙে পড়লে আমরা বিশ্ববিদ্যালয় ছাড়ার সিদ্ধান্ত নিই। আমাদের ২ মেয়ে আর আমার ভাইয়ের ৬ মাসের মেয়ে পিউসহ আমরা ২ গাড়ি নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়ে
অনির্দিষ্টের পথে যাত্রা করি। দুদিন নতুন চন্দ্রসিংহের আশ্রয়ে কুণ্ডেশ্বরীতে থেকে সপ্তাহখানেক বিশ্ববিদ্যালয় প্রহরী আবুল খায়েরের বাড়িতে থাকি, কিন্তু কোনো জায়গায় বিপদমুক্ত মনে হলো না। এর মধ্যে একদিন আমাদের গাড়ির সামনে গুলিও এসে পড়ল। নিরাপদ আশ্রয়ের সন্ধানে আমরা পূর্ব সীমান্ত দিয়ে ভারতে যাবার সিদ্ধান্ত নিই। মাঝে কিছুদিন রামগড়ের চা বাগানে সুবা ভাইয়ের, খোকন ভাইয়ের বড় ভাইয়ের সান্নিধ্যে থাকলাম। রামগড়ে থাকতে আনিসুজ্জামানকে একবার জিজ্ঞেস করলাম, আমাদের অবস্থা বিয়াফ্রার মতো হবে? স্বাধীনতা ঘোষণা করেও শেষ পর্যন্ত যারা নিজেদের স্বাধীন সত্তাকে টিকিয়ে রাখতে পারেনি। ও খুব দৃঢ়তার সঙ্গে দ্বিমত প্রকাশ করেছিল। এখানে থাকতেই আমাদের আশ্রয়দাতা নতুন চন্দ্রসিংহের মৃত্যুর খবর দিলেন তারই ছেলে প্রফুল্লবাবু। ওদিকে রামগড়ের চা বাগানে কিছু সমস্যা দেখা দিলে সুবা ভাইরা সহ সেখান থেকে আমরা যাই রানীরহাটে। একটা প্রাইমারি স্কুলের 2টি ঘরে আমরা 22 জন মানুষ ভাগাভাগি করে থাকি। এই যাত্রা যে কত কঠিন ছিল তা বলার অপেক্ষা রাখে না, কিন্তু পথে পথে মানুষের যে দুর্ভোগ দেখেছি, শুনেছি, তাতে সে অবস্থাতেও নিজেদের সৌভাগ্যবান মনে হতো। এর মধ্যে একদিন প্রথমবারের মতো দীঘিতে নেমেছিলাম 1.5 বছরের সূচি আর 7 বছরের রুচিকে নিয়ে। হাত মুখ ধুয়ে দিয়েছিলাম সেই পানি দিয়ে। এইরকমই এক সময় ফেনী নদী দিয়ে সীমান্ত পার হয়ে আমরা ভারতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। যখন পার হচ্ছি তখন দেশ ছাড়ার কষ্ট, সারিবদ্ধ মানুষের পথ চলা আর মুষলধারে বৃষ্টি, সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি খুব বেদনাদায়ক ঠেকল। উদ্বাস্তুদের মধ্যে একজনের সঙ্গে কথা বলার সুযোগ হলে সে জানায়, পাকিস্তানিদের আনাগোনা তখনও শুরু হয়নি রাউজানে, তবে ফজলুল কাদের চৌধুরীর লোকদের অত্যাচারে তারা গ্রাম ছেড়েছেন। আনিসুজ্জামান এই পারে গাড়ি ফেলে চলে যাওয়ার চিন্তা করলেও আমি তাকে কোনোভাবে গাড়িটা ওপারে নেওয়ার জন্য অনুরোধ করি। শুনে সে খুব বিরক্ত হলো। আমি ভাবছিলাম, যেহেতু সঙ্গে টাকা পয়সা নাই, তাই গাড়িটা যদি বিক্রি করে কিছু টাকা পয়সা পাওয়া যায় তাহলে আমাদের ওপারে থাকাটা কিছুটা স্বস্তিদায়ক হবে। কিভাবে নদী পার হবে সে প্রশ্নের উত্তরে আমি বললাম, আর্মির গাড়িগুলো তো পার হচ্ছে। পরে সেই একই কায়দায় নৌকার সাহায্যে আমাদের গাড়িও পার করি। তবে গাড়ি নিয়ে যাওয়ার ব্যাপারে আজিজ আমাকে সায় দেওয়ার কারণেই আমাদের 2টো গাড়ি ওপারে নিতে পারি। সামনের অনিশ্চিত সময়ের কথা ভেবে আমি বাসা ছাড়ার আগে আমার যেটুকু গয়না ছিল তা প্লাস্টিকের ভেতরে ভরে সেটা আবার বাচ্চাদের দুধের টিনের নিচে রেখে আমার সঙ্গে নিয়েছিলাম। প্রায় 1 মাসের ধকল কাটিয়ে সবাই সুস্থ শরীরে আগরতলা পৌঁছালে এক ধরনের স্বস্তি কাজ করে। ফেলে আসা দেশ পরিজনদের কথা ভেবে বিষণ্ণ হলেও বেঁচে থাকাটা তখন অনেক বড় মনে হয়েছিল। আজিজ ব্যবসার কাজে চট্টগ্রামে গিয়েছিল বলে টাকা পয়সার অভাবও তেমন বোধ করিনি। বারবার মনে করেছি অন্যদের তুলনায় কত ভালো আছি আমরা। আগরতলায় টিচার্স ট্রেনিং কলেজের এক পরিত্যক্ত হোস্টেলে আমাদের থাকার ব্যবস্থা হয়। সেখানে এক মহিলা আমাকে দেখে চিনতে পারেন। আমাদের স্কুলেই পড়তেন তিনি। পরে বুঝি তিনি জেনারেল শফিউল্লাহর স্ত্রী। তারাও উঠেছেন সেখানে। কিছুদিন পরে সেখান থেকে বিমানযোগে আমরা কলকাতায় পৌঁছাই। আসার আগে আমাদের সেই গাড়িটি মুক্তিযোদ্ধাদের ব্যবহারের জন্য দিয়ে আসি। যুদ্ধের শেষ দিকে অবশ্য আনিসুজ্জামান গাড়িটা কলকাতায় নিয়ে এসেছিল। মে মাসের মাঝামাঝি কলকাতায় পৌঁছালে আমাদের আশ্রয় হয়েছিল আমার ফুপুর বাসায়। প্রায় 8 মাস আমাদের এতজনকে আশ্রয় দিয়ে আমার ফুপা আর তার পরিবার নিদারুণ কষ্ট ভোগ করেছিলেন। কলকাতায় অবস্থানকালে আনিসুজ্জামান বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে বাংলাদেশ থেকে আসা শিক্ষকদের একত্রিত করার চেষ্টা করে। সেই সঙ্গে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে মুক্তিযুদ্ধে প্রবাসী সরকারের পাশে থেকে সক্রিয় ভূমিকা রাখে। খুব সম্ভবত জুন মাসের দিকে
বাংলাদেশ প্রতিনিধি দলের হয়ে দিল্লিতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখাও করে। আনিসুজ্জামানের আসার খবর পেয়ে তাজউদ্দিন আহমেদ চাইলেন তার সঙ্গে যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর দফতরেও কাজ করুক, কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের পদ গ্রহণ করায় এবং তাদের হয়ে কাজ শুরু করায় আনিসুজ্জামান অপারগতা প্রকাশ করে। তবে তাজউদ্দিন সাহেবের যখন যা প্রয়োজন হবে তা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এবং শেষ পর্যন্ত তা পালনও করেছিল। পরে বুঝেছিলাম আনিসুজ্জামান আগরতলায় আসার খবর সঙ্গে সঙ্গে দিলেও কিছু মানুষের কারণে তা ওর কাছে সময় মতো পৌঁছায়নি। এদের কেউ কেউ পরে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিল। কলকাতায় থাকা অবস্থায় দেশের মানুষের আর নিজের পরিবারের লোকজনদের জন্য খুবই চিন্তা হতো সব সময়। উদ্বাস্তু হিসেবে জীবন কষ্টকর ছিল বই কি, কিন্তু রাতে ঘুমানোর সময় শুধু মনে হতো আমরা অন্তত শান্তিতে ঘুমাতে পারছি। এর মধ্যে আনিসুজ্জামানের বন্ধু ব্যারি মরিসন ওকে সপরিবারে কানাডা চলে যাওয়ার এবং কাজ পাইয়ে দেওয়ার প্রস্তাব দিল, কিন্তু দেশের এই পরিস্থিতিতে আমাদের কারোরই তাতে মন সায় দিতে চাইল না। মে মাসেরই কোনো এক সময় জানতে পারলাম আমার একমাত্র চাচা আইনজীবী আব্দুল আহাদকে মেরে ফেলা হয়েছে। এ খবর শুনে আমি আর আমার ফুপু একদম ভেঙে পড়ি। আমার চাচা ছিলেন অডিগনাম নামের এক ল ফার্মের প্রতিষ্ঠাতা এবং যশস্বী আইনজ্ঞ। তাছাড়া 60-এর দশকে ঢাকা ক্লাবের প্রেসিডেন্টও ছিলেন তিনি। ভীষণ ভালোবাসতেন আনিসুজ্জামানকে এবং আমাকে। 1971 সালের 27শে মে স্বাধীন বাংলা বেতারের কলকাতা কেন্দ্রের কার্যক্রম নতুন করে চালু করা হলো। ওই দিন ছিল 11ই জ্যৈষ্ঠ। আনিসুজ্জামানকে নজরুল সম্পর্কে কিছু বলতে বলা হলো, সেই সঙ্গে মুক্তিযুদ্ধ নিয়ে কিছু কথা বলেছিল। মাঝে মাঝে পত্রিকাও পড়ত। অনেকেই সে সময় ছদ্মনাম ব্যবহার করলেও আনিসুজ্জামান নিজ নামেই অনুষ্ঠান করত। ঢাকা ও বাংলাদেশের মানুষদের নিয়ে আমরা যেমন দুশ্চিন্তা করতাম, তাদেরও চিন্তা হতো আমাদের নিয়ে। পরে শুনেছিলাম আনিসুজ্জামান এইসব অনুষ্ঠানে অংশ নেওয়ায় ঢাকার সবাই নিশ্চিত হয়েছিল যে আমরা বেঁচে আছি। এভাবেই আশা নিরাশার দোলাচলে চলছিল আমাদের জীবন। কলকাতায় থাকাকালীন আমি সচেতনভাবে বিনোদন পরিহার করে চলতাম। তবে প্রতি রবিবার আমরা যেতাম আমার খালু ডক্টর কে সিদ্দিকের বাসায়, যিনি পরে কলকাতার শরিফ হয়েছিলেন। কলকাতায় অবস্থিত বেশিরভাগ মুসলমানের মতো তিনিও আমাদের স্বাধীনতার সংগ্রামকে খুব সহজভাবে মেনে নিতে পারছিলেন না। পাকিস্তান ভেঙে যাওয়ার প্রসঙ্গে তারা উদ্বিগ্ন ছিলেন। একদিন না থাকতে পেরে তাকে প্রশ্ন করেই ফেললাম, আপনার পাকিস্তানকে এত আদর্শ একটা দেশ মনে হলো, তাহলে দেশ বিভাগের সময় কেন সেদিকে চলে গেলেন না? উত্তরে তিনি বলেছিলেন, তার আব্বা মৃত্যুশয্যায় তাকে বলে গিয়েছিলেন, বাবা, পৃথিবীর আর যেখানেই যাও কখনো পাকিস্তানে যেও না। উত্তর শুনে আমি কেবল তার বাবার দূরদৃষ্টির প্রশংসা করলাম। এর মাঝে একদিন মল্লিক সাহেব আমাদের তাঁর বাসায় নিয়ে কদিন থেকে আসতে বললেন। আমরা থাকার উদ্দেশ্যে সেখানে যাওয়ার পর দেখা গেল মেহমানদের ঘরটি দখল করে আছেন তার আত্মীয় কর্নেল ফারুক। আমরা যাওয়ায় তাকে সেই ঘর ছেড়ে দিতে হলো। সে থাকলো ড্রয়িং রুমে। ওই প্রথম এবং শেষ দেখা তার সঙ্গে। পরে আরেকবার বেড়াতে গেলে সেই বাসাতেই শেখ কামালের সঙ্গে আমাদের দেখা হয়েছিল। ডিসেম্বর মাসের শুরু থেকে প্রতিদিনই অপেক্ষা করেছি স্বাধীনতার খবর শোনার জন্য। 7 তারিখ থেকে মুক্তাঞ্চলের খবর আসতে থাকে এক এক করে। রাতে আনিসুজ্জামান বাড়ি ফিরলে প্রতিদিনই পাকিস্তানি সৈন্যদের নানা সেনানিবাস ছেড়ে পালিয়ে যাওয়ার খবর শুনতে পাই। 11 ডিসেম্বর মুক্ত যশোরে তাজউদ্দিন আহমেদের বক্তৃতার খবর জানতে পারি। সেটাই ছিল শপথ গ্রহণের পর স্বদেশে তার প্রথম ভাষণ। ডিসেম্বরের 15-16 তারিখে খবরের কাগজের মাধ্যমে জানতে পারলাম বুদ্ধিজীবীদের কাউকে কাউকে হত্যার এবং না পাওয়ার খবর।
এই খবর পাওয়ার 2-1 দিন পরেই মুনির ভাইয়ের ছেলে মুক্তিযোদ্ধা ভাষণ এলো আমাদের ওখানে। ওর দিকে ফিরে তাকাবার মানসিক অবস্থা আমাদের তখন ছিল না। দেশ স্বাধীন হওয়ার খবর পেলাম তারপর পরই। যুদ্ধ জয় আর স্বাধীন দেশের উত্তেজনা কলকাতায় তখন খালি আমাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সেখানে অবস্থিত আমাদের বন্ধুরা, বিশেষ করে যারা প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছিল, সেই অনিরুদ্ধ দা আর অনিল দা স্বাধীন দেশ দেখার ইচ্ছে প্রকাশ করল। আনিসুজ্জামান তাদের কয়েকজন আর আজিজ শোভা ভাইকে নিয়ে 23 ডিসেম্বর যশোর ঘুরিয়ে আনল। ফিরে এসে বিধ্বস্ত অবস্থার বর্ণনা দিল। 5ই জানুয়ারি উদ্বাস্তু জীবনের সমাপ্তি ঘটিয়ে আমরা কলকাতা থেকে যশোর দিয়ে দেশে প্রবেশ করলাম। মনে আছে, সীমান্ত পার হয়ে গাড়ি একপাশে রেখে আমি আর আনিসুজ্জামান স্বাধীন দেশের মাটি হাতে তুলে নিয়েছিলাম। ঝাপসা চোখে দুধারের বিধ্বস্ত অবস্থাও দেখলাম। পাকিস্তানিদের বানানো পরিত্যক্ত বাংকারগুলোও চোখে পড়ল। যারা জীবন দিয়েছেন তাদের কথা ভেবে মনটা ভারাক্রান্ত হয়েছিল। যশোর থেকে আমরা রওনা দিলাম খুলনার পথে। 2-3 দিন খুলনায় আনিসুজ্জামানের মেজ বোনের বাড়িতে কাটিয়ে আমরা 8ই জানুয়ারি ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। আজিজরা ছাড়াও এই যাত্রায় সঙ্গী ছিলেন মেজ দুলাভাই। খুলনায় থাকা অবস্থাতেই একটা বিভাজনের আভাস পাই দেশে থাকা আর ভারতে আশ্রয় নেওয়া মানুষদের মধ্যে। মুক্তিযোদ্ধাদের নানা বাড়াবাড়ির খবর আসতে থাকলে মনটা কিছুটা বিষণ্ণ হয়। তবে পথে পথে স্বাধীন দেশের জয় বাংলা ধ্বনি আমাদের শিহরণ জাগাচ্ছিল। গাড়ি থামিয়ে একসময় জানতে পারলাম জয়ধ্বনির মর্মার্থ। মাত্র খবর এসেছে 2 দিন পর বঙ্গবন্ধু দেশে ফিরছেন। সেদিন সন্ধ্যায় ঢাকায় ফিরে ঠাটারি বাজারে শ্বশুরবাড়িতে যাওয়ার আগে স্বামীবাগে আব্বার বাসায় গেলাম। ভাই হারানো আব্বার চেহারায় দারুণ বেদনার ছাপ দেখলাম। 71 নিয়ে তার লেখা বই ওয়ান ম্যানস গনি উৎসর্গ করেছিলেন আমার শহীদ চাচাকে। এখানে একটা কথা বলে রাখি, স্বাধীনতার পর আনিসুজ্জামান যে কবারই পাকিস্তান যাবার আমন্ত্রণ পেয়েছিল, আমি প্রতিবারই তাকে মানা করেছিলাম। ওকে বলেছিলাম, আমি জীবনে তোমাকে কখনো কোনো কাজে বাধা দিইনি, কিন্তু এ ব্যাপারে দিচ্ছি। সে আমার কথা রেখেছিল। শ্বশুরবাড়িতে এসে দেখি অসংখ্য লোকের ভিড়। একটা অবাঙালি পরিবারও আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছে। পরে শুনলাম 30শে মার্চের পর থেকে আমার দেবর আক্তার আর তার স্ত্রী মেহরুনকে পালিয়ে থাকতে হয়েছে এই অবাঙালিদের ভয়েই। 1 এপ্রিল ওদের প্রথম সন্তান জন্ম নিল ওর নানা বাড়িতে। আরও জানলাম পাকবাহিনীর গুলিতে বাসায় থাকা আব্বার কম্পাউন্ডার এরফান গুলিবিদ্ধ হয়েছে আর পঙ্গু অবস্থায় দিন কাটাচ্ছে। পরদিন 9 তারিখ সকালে আনিসুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে গেল গিয়াস ভাইয়ের জানাজা পড়তে। সবাই চলে যাওয়ার পর সে তার কবরের পাশে বসে কান্নায় ভেঙে পড়েছিল। গিয়াস ভাইকে বড় ভালোবাসত। বাসায় ফিরে আমাকে জানালো মুনির ভাই ও মোফাজ্জল হায়দার চৌধুরীর লাশটা পর্যন্ত পাওয়া যায়নি। ওই দিন বিকেলেই গেল তাজউদ্দিন সাহেবের সঙ্গে দেখা করতে। ফিরে এসে কিছু সমস্যা ও আশার কথা শোনালো। আমার শ্বশুরবাড়িতে যে অবাঙালি পরিবার আশ্রয় নিয়েছিল তাদের মিরপুরে নিরাপদে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয় আনিসুজ্জামান। আমরা সবাই তার এই সিদ্ধান্তে ভয় পেয়ে গেলাম, কিন্তু একবার তাদের কথা দেওয়ায় সে আমাদের কথায় কান দিল না। রাত গভীর হলে ওই পরিবারের লোকজনদের গাড়িতে করে মিরপুরে দিয়ে এলো। ফিরে না আসা পর্যন্ত আমরা সবাই উদ্বিগ্ন হয়ে বারান্দায় অপেক্ষা করছিলাম। ফিরে আসার পরে বলল, পথে ভারতীয় আর্মির একটি দল থামিয়েছিল এবং বেশি ভেতরে না গিয়ে সেখানেই নামিয়ে দেবার অনুরোধ করলে তাদের কথা মতো সেখানেই পরিবারকে নামিয়ে দিয়েছিল। এর মধ্যেই আমরা একে একে দেখা করতে গেলাম শহীদ বুদ্ধিজীবীদের বাড়িগুলোতে। মুনির ভাইয়ের স্ত্রী
লিলি ভাবির সঙ্গে দেখা হতেই বেদনা বিধুর পরিবেশের সৃষ্টি হয়। দেখা করি মোফাজ্জল হায়দার চৌধুরী, রাশিদুল হাসান, শহীদুল্লাহ কায়সার, আনোয়ার পাশা, ডক্টর মর্তুজা, সিরাজউদ্দিন হোসেনের পরিবারের সঙ্গে। 10ই জানুয়ারি বঙ্গবন্ধু ঢাকায় এলেন এবং আনিসুজ্জামান তার জনসভায় গেল। ওর মনে একটা দুঃখ ছিল 7ই মার্চে রেসকোর্সের ময়দানে উপস্থিত থাকতে না পারায়। এবার তার দুঃখ কিছুটা লাঘব হলো। ফিরে এসে আমায় বলল, বঙ্গবন্ধুর শরীর কিছুটা দুর্বল হয়েছে বটে, কিন্তু কণ্ঠের তেজ বিন্দুমাত্র কমেনি। এর কিছুদিন পরেই আমরা ফিরে আসি লুট হয়ে যাওয়া আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাড়িতে। পাক বাহিনী আর রাজাকারদের লুটের পরে ফেলে যাওয়া 2-3টে চায়ের কাপের আমরা চা পরিবেশন করতাম 5-6 জন মেহমানকে পালাক্রমে। তাই দেখে আমাদের বন্ধু অধ্যাপক অনুপম সেন একটা টি সেট দিয়ে গিয়েছিলেন। পুরো সংসার শুরু করলাম আবার নতুন করে। এর মধ্যেই কামাল হোসেন ভাই আনিসুজ্জামানকে প্রস্তাব পাঠালেন সংবিধানের কাজে যুক্ত হওয়ার জন্য। ইতিমধ্যেই সে কুদরতি খোদা শিক্ষা কমিশনের সঙ্গে যুক্ত, যদিও আনুষ্ঠানিকভাবে কাজ বোধহয় শুরু হয়নি তখনও। ফলে ও চিন্তা করার জন্য কিছু সময় চাইল। কয়েকদিন পরে তার ইতিবাচক সিদ্ধান্ত জানালো। এপ্রিল মাস থেকেই সংবিধানের কাজে আমাদের ঘন ঘন ঢাকায় আসতে হতো। আনিসুজ্জামান নিজেই গাড়ি চালিয়ে যেত। তখন ফেরি পার হতে হতো 3-4টে। সঙ্গে ছিল 8 ও 2.5 বছরের 2 মেয়ে আর গর্ভে 3য় সন্তান। ঢাকায় পৌঁছে আমাদেরকে মায়ের বাড়িতে নামিয়ে দিয়েই আনিসুজ্জামান সাথে সাথে চলে যেত কামাল হোসেনের বাড়িতে। কখনো রাতে ফিরত, কখনো সেই সুযোগও হতো না। বিশ্বের বিভিন্ন সংবিধানে ইংরেজি শব্দের খোঁজ পাওয়া গেলেও বাংলা ভাষ্য লেখার সময় বেশ বেগ পেতে হতো। আর বঙ্গবন্ধু যখন জানালেন বাংলা এবং ইংরেজি ভাষার মধ্যে কখনো সংঘর্ষ দেখা দিলে বাংলা ভাষাকেই প্রাধান্য দেওয়া হবে, তখন আনিসুজ্জামানের দায়িত্ববোধ আরও বেড়ে গিয়েছিল। এসব ব্যস্ততার মধ্যেই 27শে অগস্ট আমাদের একমাত্র ছেলে আনন্দের জন্ম হয়। তার ঠিক 9 সপ্তাহ পরে সংবিধান আলোর মুখ দেখে। হিসেব করে দেখলাম 1970 সালের পুরোটা চট্টগ্রামে কাটালেও তার পরের 2 বছর খুব বেশি থাকা হয়নি সেখানে। 1971-এর প্রায় পুরোটা কেটেছে কলকাতায়, 72-এর বেশিটা ঢাকাতে, 73-এ স্থির হয়ে থাকা শুরু হলো চট্টগ্রামে। তবে আনিসুজ্জামান সেই বছরই বেশ কয়েকবার বিদেশ গেল। ভারত সফরে আমরা সঙ্গে ছিলাম। 71-এ বিনোদনবিহীন কাটালেও এবার আনিসুজ্জামানের কাছে বাচ্চাদের রেখে আমি একে একে 4 দিন 4টে নাটক দেখেছিলাম। ফ্রান্স ও রাশিয়া সফরের সময় 3 ছেলে মেয়েকে নিয়ে একাই থাকলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তবে সেখানে আত্মীয়ের চেয়ে অধিক হয়ে ওঠা প্রতিবেশীরাই ছিলেন সবচেয়ে বড় সহায়। শহরেও সেই সময় আমাদের বন্ধুর সংখ্যা বাড়তে থাকল। মোহাম্মদ আলী ভাই বুড়ি ইতিমধ্যে চট্টগ্রামে চলে এসেছে। নতুন করে পরিচয় হলো STS-এর প্রাক্তন প্রধান নির্বাহী মহিউদ্দিন ভাইদের সঙ্গে। 1974 সালের মাঝামাঝি কোনো এক সময়ে বঙ্গবন্ধু আনিসুজ্জামানকে শিক্ষা সচিবের দায়িত্ব নিতে বলেন। তার অনুরোধ যেহেতু আদেশের মতোই ও গ্রাহ্য করত, তাই ওনাকে হাঁ না কিছু না বলে আনিসুজ্জামান সরাসরি চলে যায় তাজউদ্দিন সাহেবের কাছে। সে যে শুধু শিক্ষকতায় থাকতে চায় তা ওনাকে বোঝালে তিনিও তার সঙ্গে একমত হন। পরে দুজনে মিলে বঙ্গবন্ধুতে বোঝাতে গেলে তিনি অন্তত এ ব্যাপারে রাজি হন যে আনিসুজ্জামান আসন্ন লন্ডন সফর শেষ করে দেশে ফিরলে তার সঙ্গে যোগাযোগ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আমার আব্বাও সব শুনে শিক্ষকতা করে যাওয়ার পক্ষে মত দিলেন। সে বছর কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে 1 বছরের জন্য ইংল্যান্ড যাওয়ার সুযোগ পেল আনিসুজ্জামান। আমরা সপরিবারে 24 সেপ্টেম্বর লন্ডনে পৌঁছাই। সেখানে সবচেয়ে বড় সহায় ছিল আমাদের 2 ভাগ্নে মামুন ও সাদেক।
আর আমার আত্মীয় হায়দার ও তার বউ হুসনা। চাকরির কারণে মামুনের বউ মীরা থাকতো কিছুটা দূরে। যাওয়া আসা করতাম সেখানেও। লিডসে গেলে উঠতাম বন্ধু ওসমান জামাল অথবা আব্দুল মোমেন ভাইয়ের বাড়িতে, আর অক্সফোর্ড বেড়াতে গেলে থাকা হতো ডক্টর কামাল হোসেনের বাসায়। গবেষণার পাশাপাশি আনিসুজ্জামান বিবিসি বাংলা বিভাগেও কাজ করত। সব মিলিয়ে সময় বেশ ভালোই কাটত। 2 মেয়েকে স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছিল। রুচিকে তার কিছু বর্ণবাদী সহপাঠী স্কুলে পাকি পাকি বললে সে খুব মন খারাপ করত। 2 বছরের আনন্দ থাকত আমার সঙ্গে। বাকিংহাম প্যালেস থেকে দাওয়াত এলো একদিন কমনওয়েলথ ডে উপলক্ষে। সেই সুবাদে দেখা হলো রানীর সঙ্গেও। এরই মধ্যে একদিন দুপুরবেলায় আনিসুজ্জামান হঠাৎ বাসায় চলে এলো। আমি তাকে জিজ্ঞেস করে জানতে পারি যে লাইব্রেরিতে কাজ করার সময় তার দেখা হয়েছিল 71-এর ঘাতক মঈনুদ্দিনের সঙ্গে। তারপর থেকে এতই বিমর্ষ হয়ে পড়ে যে সেদিন সে আর মনোসংযোগ রাখতে পারেনি, কাজ ফেলেই বাসায় চলে আসে। 3 কামরার দোতলা বাড়ি ভাড়া নেওয়ায় 11 মাসে খুব বেশি সঞ্চয় করতে পারিনি আমরা। অথচ অন্য অনেকেই গাড়ি, ফ্রিজ সহ কাপড় চোপড় প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসতে পেরেছিল। আনিসুজ্জামান জীবনে কখনোই বৈষয়িক ছিল না, আর আমারও সঞ্চয়ী হয়ে ওঠার সুযোগও হয়নি কখনো। ওখানে থাকতেই একদিন চাকলাদার মনসুরুল আলম সাহেব, আইপিডিসির প্রাক্তন চেয়ারম্যান, আমাদের বাসায় এলেন। কথায় কথায় যখন জানলেন এখানকার প্লে স্কুলগুলো দেখে আমার খুব ভালো লেগেছে আর সম্ভব হলে দেশে ফিরে ওরকম একটা স্কুল করতে চাই, তখন উনি খুব খুশি হয়ে সঙ্গে সঙ্গে আমাকে 50 পাউন্ড দিলেন, যাতে আমি স্কুলের জন্য কিছু খেলনা কিনে নিয়ে যেতে পারি। আমাদের এত জিনিস নিতে অসুবিধা হবে কিনা জানতে চাইলে আমি জানালাম একটা বড় শিপিং ট্রাঙ্ক কিনেছিলাম অনেক কিছু নেয়ার জন্য, তবে এর অর্ধেকও এখন খালি রয়ে আছে, সুতরাং কিছু নিতে কোনো সমস্যা হবে না। ওনার দেওয়া সেই টাকা দিয়ে বাচ্চাদের স্কুলের জন্য বেশ কিছু জিনিস কিনে এনেছিলাম। লন্ডনের পাট চুকিয়ে 13ই আগস্ট 1975 আমরা ঢাকায় ফিরে এলাম। ঠিক করেছিলাম পরদিন বিশ্রাম করে 15 তারিখ থেকে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ শুরু করব। ওই দিন ভোরে আমার শ্বশুর দরজায় ধাক্কা দিয়ে ঘুম ভাঙালেন। তার ভয়ার্ত কণ্ঠে শুনলাম, খোকা খোকা সর্বনাশ হয়ে গেছে, শেখ সাহেবকে মেরে ফেলেছে।